নমস্কার, আমি মেঘ আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মূল্যবান, সুতরাং চট করে সাবস্ক্রাইবটা করে ফেলো আর তারপর শুনতে থাকো আজকের গল্প। আজকে তোমাদের জন্য একটি বিশেষ গল্প, জিনিয়া চ্যাটার্জির কলমে গর্ভকূপ। শুনতে থাকো আজকের গল্প। রাতটা ছিল কার্তিক মাসের পূর্ণিমা তিথি। আকাশে চকচক করছিল বিশাল গোল থালার মতো চাঁদ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পূর্ণিমার এক ফোঁটা আলো মাটিতে স্পর্শ করছিল না। দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত বড় বড় গাছের ডালপালাগুলো অদৃশ্য এক চাঁদোয়ার সৃষ্টি করেছিল মাথার উপরে। তাতেই ঢাকা পড়ে গিয়েছিল জ্যোৎস্নার শেষ আলোক বিন্দুটাও। দুপাশে গভীর বন, মাঝখান থেকে চলে গিয়েছে সরু কাঁচা একটি রাস্তা। তার উপর দিয়ে খটখট শব্দে এগিয়ে আসছে একটা গরুর গাড়ি। গাড়ির লাগাম শক্ত করে ধরে বসে রয়েছে হরিচরণ গারোয়ান। যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাখানি পেরোতে হবে তাকে। হঠাৎ দূর থেকে ডেকে ওঠে একটি পেঁচা। হরিচরণের বুকটা কেঁপে ওঠে ভয়। ছোটবেলা থেকেই সে শুনেছে আজকের রাতে ওদিকের শ্মশানে নাকি শত শত প্রদীপ জ্বলে ওঠে। এরপর সেই প্রদীপ হাতে নিয়ে আত্মারা এই পথ ধরে এগিয়ে আসে। এখানকার লোকেরা নাম দিয়েছে শ্মশান দীপালি। আসলে তা এক ধরনের হাতছানি। যাকে একবার কাছে টানে সে আর কখনোই ফিরে আসে না। জঙ্গলের পথ ধরে কিছু দূর এগোতেই গরুগুলো হঠাৎ থেমে যায়। তাদের চোখ ভয় বড় বড় হয়ে ওঠে, যেন সামনে অদৃশ্য কিছু দাঁড়িয়ে রয়েছে। হরিচরণ হুট হুট শব্দ করে গরুগুলোকে এগোনোর চেষ্টা করলেও তারা কিছুতেই নিজের জায়গা থেকে নড়তে চায় না। এবার হরিচরণের কপালেও বিন্দু বিন্দু ঘাম জমে উঠতে শুরু করেছে এবং সেই মুহূর্তে তার কানে ভেসে আসছে একসাথে শত শত মহিলা কণ্ঠের উলুধ্বনি। সামনের দিকে চোখ রাখতেই ক্ষীণ আলোর রেখা দেখতে পায় সে। কিন্তু একটু করে সেই আলো ক্রমশ নিজেকে বিস্তার ঘটায়। প্রথমে একটি দুটি করে, কিন্তু তারপরে কয়েক শতক ছোট ছোট আলোক বিন্দু এগিয়ে আসতে শুরু করে তাদের দিকে। হরিচরণ আতঙ্কে শক্ত করে চোখ বুজে নেয়। কোনোভাবেই তাদের চোখে ধরা পড়া যাবে না। আর যদি তারা একবার টের পেয়ে যায় তবে নিজের প্রাণ বিসর্জন দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। বাতাস হঠাৎ ভীষণ ভারী হয়ে ওঠে, যেন দম বন্ধ করা কোনো পরিবেশ নেমে এসেছে চারপাশে। গরুগুলো ভয় ছটফট করতে আরম্ভ করে, হয়তো এক্ষুনি বাঁধন ছেড়ে বের হয়ে যাবে। হরিচরণ আর শান্তভাবে বসে থাকতে পারে না। দ্রুত গাড়ি থেকে নেমে গরুগুলোকে শান্ত করার চেষ্টা করে। এমন সময় গাড়ির ছাউনির ভেতর থেকে এক পুরুষালী কণ্ঠস্বর শুনতে পায় সে। কি হলো? গাড়িখানা থামিয়ে দিয়েছো কেন? হরিচরণ কোনো মতে গরু দুটোকে চুপ করিয়ে বলে ওঠে, আগে হুজুর, এই গাড়িখান তো এখন আর আগে যাবে না। যুবকটি তার কথা শুনে বেশ রেগে যায়। চারপাশে এত সুন্দর পরিবেশ, তার মাঝে গাড়ির হালকা দোলনেতে সবেমাত্র তার তন্দ্রা ভাবখানা এসেছিল। এমন সময় গাড়িটা এভাবে দাঁড়িয়ে পড়তেই ভীষণভাবে যেন সেই আরামের ব্যাঘাত ঘটে। তন্দ্রাচ্ছন্ন ভাবটা কেটে যেতেই যুবকটা উঠে বসল। হরিচরণ একবার পিছনের দিকে তাকিয়ে কি যেন দেখল। এরপর পুনরায় নিজেও চালকের আসনে বসবার পর সেই যুবকের উদ্দেশ্যে বলল, আস্তে আস্তে কথা বলুন হুজুর, নাহলে অনেক বড় বিপদ হতে পারে। এই পথখানা যে ভালো নয় তা আগেই আপনাকে বলেছিলাম, কিন্তু আপনি আমার কোনো কথাই শোনেননি। আজ কার্তিক পূর্ণিমার রাত, আর আজ তারা শিকারের খোঁজে বেরোয়। কোনোভাবে যদি বুঝতেই পারে যে
আমরা তাদের দেখতে পেয়েছি, তাহলে আর রক্ষা নাই। যতক্ষণ না তারা চলে যায়, আপনি চুপটি করে চোখ বন্ধ করে এখানে বসে থাকুন। যুবকটি রাগে গর্জে উঠে বলল, বসে থাকবো মানে? না না, সেটা কোনোভাবেই সম্ভব নয়। শোনো, এইসব কথা বলে আমাকে ভয় দেখানো এত সহজ নয়, বুঝলে? ভূত প্রেত আবার হয় নাকি? এই ধরনের কুসংস্কারময় কথা কিভাবে বলছো তুমি? জানো না যে আজ রাতের মধ্যে আমাকে গ্রামে উপস্থিত হতেই হবে? বাবা মশাই কিন্তু বারবার তোমাকে সেই কথাই বলেছিলেন। আর কোনো কথা নয়, চলো, নয়তো আমি একাই যাব। হরিচরণ দুহাত জড়ো করে তাকে অনুরোধ করার স্বরে বলল, আগে হুজুর, আমি আপনাকে অনুরোধ করছি, এমন করবেন না। আপনি চাইলেও আমি কিছুতেই গাড়িখানা আগে নিয়ে যেতে পারবো না। এবার সেই যুবকের ধৈর্যের বাঁধ যেন পুরোপুরি ভেঙে গেল। তার আদেশকে এরূপ অস্বীকার করার সাহস দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না সে। গাড়ির পাটাতন থেকে নেমে হরিচরণের সামনে দাঁড়িয়ে বলল, তোমার আর কিচ্ছু করবার নেই, এই পথ আমি একাই পার করব। তুমি ভেতরে এসো, বসো। আমি গাড়ি চালিয়ে দেখব কোনো ভূত প্রেত আদতেই কিছু করতে পারে নাকি। কিন্তু মনে রেখো, আজ যে তুমি আমার আদেশকে অবজ্ঞা করলে, তার শাস্তি তুমি অবশ্যই ভোগ করবে। নেমে আসো। যুবকের আদেশে অনিচ্ছা সত্ত্বেও চালকের আসন ছেড়ে দিতে হলো হরিচরণকে। আজ যে তারা এক ঘোর বিপদের মুখোমুখি হতে চলেছে তা সে স্পষ্টই অনুভব করল। যুবকটি নিজেকে চালকের আসনে স্থির করে সবেমাত্র লাগাম ধরেছে, ঠিক তখনই ঘটল সেই অনর্থ। মাটির প্রদীপ হাতে হরিচরণের গরুর গাড়িটার সামনে এসে দাঁড়ালো শত শত যুবতী। সবার গায়ে লাল পাড়ের শাড়ি, মাথায় ঘোমটা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঘোমটার ফাঁক দিয়ে যেটুকু মুখের অংশ দেখা যাচ্ছিল, তবুও সে গভীর অন্ধকারের মধ্যেও যেন কোথাও এক সূক্ষ্ম ভয়াবহ হাসি রেখা স্পষ্ট হয়ে উঠেছে। ঠিক সেই মুহূর্তে জোরে জোরে বাতাস বইতে আরম্ভ করল। দূরে কোথাও বজ্রপাতের আওয়াজ হতেই হরিচরণ কেঁপে উঠল। চোখ বন্ধ করে মনে মনে ঈশ্বরের নাম জপতে শুরু করল সে। সামনে যখন সাক্ষাৎ মৃত্যুদূত উপস্থিত, তখন ঈশ্বরের সহায় ছাড়া যে আর কোনো পথ থাকে না। কিন্তু যুবকটির সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে দৃঢ় গলায় বলল, এ কি, তোমরা কারা হে? আর এভাবে আমার পথ রুদ্ধ করলে কেন? হরিচরণ ভয় আঁতকে উঠল। সে ইশারায় বারবার তাকে নিষেধ করল কোনরূপ কথা না বলবার জন্য, কিন্তু জমিদার পুত্রের অহংকার তাকে অন্ধ করে দিল। সে অহংকারই তাকে ধীরে ধীরে টেনে নিয়ে যেতে লাগলো এক অনিবার্য মৃত্যুর দিকে। যুবকটি হরিচরণের সতর্কবাণীকে এক প্রকার উপেক্ষা করেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। এরপর আদেশ করার ভঙ্গিতে বলল, তোমাদেরকে তো আগেই বলা হলো পথের মাঝখান থেকে সরে দাঁড়াও। যদিও সে ভেবেছিল ঘোমটার আড়ালে থাকা সেই নারীরা হয়তো ভয় পেয়ে নিজেদের সরিয়ে নেবে, কিন্তু বাস্তবে হলো তার বিপরীত। যুবকটির কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা অট্টহাসিতে হাসতে আরম্ভ করল। সে হাসির তীব্রতা এতটাই যে চারিদিক কেঁপে উঠল। বজ্রপাতের শব্দও যেন তার সামনে ফিকে হয়ে গেল। হরিচরণের শির দ্বারা বেয়ে বয়ে গেল ঠান্ডা স্রোত। সে তখনও এক নাগারে মন্ত্র জপ করে চলেছে। যুবকটিও যেন এবার খানিক ভয় পেল। গলা শুকিয়ে এলো তার। তবু কোনো রকমে নিজেকে সাহসী করে রাখার চেষ্টা করে সে কাঁপা গলায় বলল, এ কি, তোমরা এভাবে হাসছো কেন? কিন্তু তার কোনো প্রশ্নের উত্তর এলো না। বরং সেই অট্টহাসির পরিমাণ আরও প্রবল হয়ে দেখা দিল। এতক্ষণে ঘোমটার আড়ালে ঢাকা পড়ে থাকা মুখগুলো হলদে হয়ে আসা প্রদীপের আলোয় দেখতে পেল সে। আর সঙ্গে সঙ্গেই তার চোখের সামনে ভেসে উঠল এক শিহরণ জাগানো দৃশ্য। ঘোমটার ফাঁক থেকে মুখের যেটুকু অংশ উঁকি দিচ্ছিল, তার মুখে শুধু একরাশ ভয়াবহতা। মুখের সবটুকু চামড়া যেন গলে গলে পড়ছে। চোখ মুখ ক্ষত বিক্ষত, যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। ঠোঁটের এক পাশ ঝুলে পড়েছে জিভের কিছু অংশ।
যেন সেই মুখগুলো কোনো জীবন্ত মানুষের মুখ নয়, বরং তা মৃত্যুর পরবর্তী কোনো দেহের এক বিকৃত রূপ। যুবকটি আর দাঁড়িয়ে থাকতে পারল না। তার সারা শরীরটা এতটাই কাঁপছিল যে মাটিতে পড়ে গেল সে। কিন্তু সেই ভয়ঙ্কর মুখগুলোর মুখ থেকে ভেসে আসছে মৃদু শীতল অথচ হৃদস্পন্দন বাড়িয়ে তোলার মতো পৈশাচিক হাসি। যেন শত শত মৃত্যুরই প্রতিধ্বনি শুরু হয়েছে বাতাস জুড়ে। হঠাৎ আকাশ কাঁপিয়ে শুরু হলো বৃষ্টি। কিন্তু কি আশ্চর্য, কিন্তু সেই বৃষ্টির ফোঁটা সেই অশরীরীদের স্পর্শ পর্যন্ত করল না। তারা দাঁড়িয়ে রইল আগের মতোই। হরিচরণের মনে হলো যতক্ষণে এই প্রদীপ জ্বলছে ততক্ষণে যুবকটি বেঁচে আছে, আর যখন নিভে যাবে তখনই তার প্রাণবায়ুটিকে কেড়ে নেবে সেই অশরীরী দল। হরিচরণের ভাবনাকে সত্য প্রমাণিত করে শত শত আত্মাদের ভিড়ের মধ্যে থেকে একজন ধীর পায়ে এগিয়ে এলো। লাল পাড়ের ঘুমটার আড়ালে শুধু এক রাশ অন্ধকার। প্রদীপটাকে কাছে এনে নিঃশব্দে একবার ফোঁ দিল সে। সঙ্গে সঙ্গে শিখাটির নিচে গিয়ে আলোখানি মিলিয়ে গেল রাতের গহীনে। ঠিক সেই মুহূর্তে চারিদিকে যেন প্রবল ঝড় বইতে শুরু করল। শত শত অশরীরীরা একযোগে এগিয়ে এসে ধরল যুবকটিকে। তাদের বিকট হাসির মাঝে শোনা গেল প্রবল এক মনুষ্য কণ্ঠের আর্তনাদ, বাঁচাও আমাকে। কিন্তু হরিচরণের সাহস হলো না মৃত্যুর মুখোমুখি দাঁড়াবার। কিছুতেই সে প্রাণ বিসর্জন দিতে পারবে না। দু চোখ বন্ধ করে দোকান চেপে সে তখন মনে মনে ঈশ্বরকে স্মরণ করতে লাগলো। এক সময় সেই আর্তনাদ থেমে গেল। সাথে সাথে বৃষ্টির গতিবেগও খানিক ক্ষীণ হয়ে এলো। চারিদিক আবার ভয়ঙ্কর নীরব। হরিচরণ ধীরে ধীরে যখন চোখ তুলে তাকালো, যুবকটি কোথাও নেই। শুধু গাড়ির সামনে মাটিতে পড়ে রয়েছে তার পোশাক এবং এদিকে ওদিকে ছিটকে পড়া দু এক ফোঁটা রক্ত। যেন রক্তের দাগগুলোই বুঝিয়ে দিচ্ছে মৃত্যু আসলেই কতটা ভয়ঙ্কর। ঘাটশাল স্টেশনে সপ্তাহান্তের মেল ট্রেনটি এসে যখন থামল তখন বেলা প্রায় 4টে। গ্রামটি যে এখনও সেভাবে আধুনিকতার কোনো ছোঁয়া পায়নি তা মাটির প্ল্যাটফর্মখানা দেখেই বেশ বোঝা যায়। গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে এই ছোট্ট প্ল্যাটফর্মখানা গড়ে তুলেছে। মূলত গাঁয়ের সবজি আর মাছ রপ্তানির সুবিধার জন্যই এই প্ল্যাটফর্ম গড়ে তোলা। প্রতি সপ্তাহে মেল ট্রেন করেই তারা নিজেদের পণ্য নিয়ে পৌঁছে যায় কলকাতায় এবং পরের দিনই সেই একই ট্রেন ধরে এসে পৌঁছয় ঘাটশালে। যদিও মেল ট্রেনটির শেষ স্টেশন হলো গোপালগঞ্জ, আর সেই গোপালগঞ্জ থেকেই আজ এই গায়ে এসে পৌঁছেছে হৈমদ্রী এবং তার দিদি রঞ্জিনী। গত 3 বছর যাবৎ বৈবাহিক সম্পর্কে থাকবার পরেও এখনো পর্যন্ত সন্তান সুখ লাভ থেকে বঞ্চিত হতে হয়েছে রঞ্জিনীকে। এ নিয়ে শ্বশুরবাড়িতে অশান্তির শেষ নেই। নানান ধরনের কটু কথা, অপমান, মানসিক এবং শারীরিক যন্ত্রণা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছিল তার। অবশেষে হৈমদ্রী সিদ্ধান্ত নেয় মা সম দিদিকে আর কিছুতেই এই কষ্ট সহ্য করতে দেবে না। যোগ্য সম্মান দিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে আনবে, কিন্তু নিজ সিদ্ধান্ত অনড় থেকে তাকে গ্রামে ফিরিয়ে এনেও শান্তি মিলল না। গায়ের লোকমুখে ছড়িয়ে পড়ল নানান ধরনের কথাবার্তা। কারো কারো মতে রঞ্জিনী হচ্ছে একজন অপয়া নারী, তাই বিয়ের এত বছর পরেও স্বামীকে সন্তান সুখ দিতে অসমর্থ হয়েছে সে। আবার কারো কারো মতে নিশ্চয়ই রঞ্জিনীর উপর কারোর কুনজর পড়েছে। ক্রমাগত এইসব কথা শুনতে শুনতে রঞ্জিনীও ভেতর ভেতর অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছিল। এমনকি হৈমদ্রী এতকাল যাবৎ মুখ বুজে সে কথা সহ্য করতে পারলেও আর সে নিজেকে আটকে রাখতে পারল না। গ্রামের এক কেরানির কাছ থেকে শুনছিল ঘাটশাল গায়ের এক কবিরাজিনীর কথা, যার কাছে নাকি এমন কোনো গোপন ওষুধের সন্ধান রয়েছে যা খেলে নাকি মাতৃত্ব সুখ নিশ্চিত।
ইতিমধ্যে অনেকেই সেই উপকার পেয়েছে, তাই সময় থাকতেই দিদিকে নিয়ে হৈমদ্রি এসে পড়েছে এই গ্রামে। মাটির স্টেশনখানা পার হয়ে যাওয়ার পর সামনের রাস্তাটার বাঁক ধরতেই একটা গরুর গাড়ি দেখতে পায় তারা। চালকের আসনে বসে রয়েছে এক মাঝবয়সী ব্যক্তি। লোকটা তার ভীষণ পরিচিত। ছোটবেলায় তাদের প্রতিবেশী ছিলেন এই লোকটা, নাম হরিচরণ। হৈমদ্রি পত্রের মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছে এখানে সে আসছে, তাই আজ হরিচরণ নিজেই তাদেরকে নিয়ে যেতে এসেছে। সামনের দিকের সুদূর বিস্তৃত কাঁচামাটির রাস্তা, একের পর এক ধান জমি। পশ্চিম আকাশে ছড়িয়ে পড়া বিকেল নরম রোদের আলো সেই ধানের জমির ওপর পড়ে এক দৃশ্যপটের সৃষ্টি করেছে। অথচ হৈমদ্রি তখনও জানত না যে এই গ্রামে তার আগমন কত বড় ঝড়ের ইঙ্গিত নিয়ে আসতে চলেছে। গরুর গাড়িটির সামনে এসে পৌঁছতেই হরিচরণ হাসি মুখে বলল, এই যে তোরা এসে গেছিস? হৈমদ্রি বলল, তুমি এত কষ্ট করে আসতে গেলে কেন? হ্যাঁ, আমরা তো একটা গরুর গাড়ি ধরে চলে যেতে পারতাম। এইটুকু তো রাস্তা, কি আর কষ্ট হবে? ঠিক তোদের নিয়ে যেতে পারবো। আয় আয় আয়, উঠে বস দেখি, না হলে যেতে যেতে সন্ধি হয়ে যাবে। আর কথা না বাড়িয়ে হৈমদ্রি হাতে থাকা থলেটা কাঁধে ঝুলিয়ে উঠে পড়ে গাড়িতে। রঞ্জিনীও ঠিক তার পাশটাতে গিয়ে বসতেই চলতে শুরু করে গাড়িটা। কার্তিক মাসের বিকেল বলে সন্ধ্যেটা খানিক তাড়াতাড়ি নেমেছিল গ্রামে, সেই সাথে হালকা শীতের আমেজও রয়েছে বর্তমান। গরুগুলো খুটখাট শব্দ করতে করতে এগিয়ে চলেছে মেঠো পথ ধরে। চাষির বউরা ফিরছে ক্ষেত থেকে, সারাদিনের কাজের পর এবার বাড়ি ফেরার পালা। গ্রামের এই সান্ধ্যকাল বরাবরই বড্ড প্রিয় হৈমদ্রির। সে মুগ্ধ দৃষ্টিতে সমস্ত কিছু উপভোগ করে চলেছে। এমন সময় হরিচরণের কণ্ঠস্বর শুনতে পেল সে। রঞ্জামা, তুই দুশ্চিন্তা করিস না রে, আমি তোকে কথা দিচ্ছি, এই গ্রামে যে কবিরাজিনী আছে তার ওষুধ খেলেই দেখবি তোর কেবল আলো করে একখানা ফুটফুটে সন্তান আসবে রে। জানিস তো মা, আজ পর্যন্ত তার কাছ থেকে কেউ খালি হাতে ফেরে নাই। সে নিজে তো মা হতে পারেনি, তাই কষ্টটা বোঝে। এরম মন খারাপ করে থাকিস না। হৈমদ্রি বলল, তুমি একদম ঠিক বলেছো হরি কাকা। আমি তো দিদিকে কত বলি, এইভাবে মন খারাপ করে থাকলে কিছুই হবে না। এবার তুমি বোঝাও। হরিচরণ হেসে উঠল। সেদিনের সে ছোট্ট মেয়েটা তার দিদির প্রতি এমন দায়িত্বশীল লক্ষ্য করে তার চোখে ফুটে উঠল গর্ব। এরপর রঞ্জিনীর দিকে তাকিয়ে হরিচরণ বলল, তুই দুশ্চিন্তা করিস না রঞ্জামা, সব ঠিক হয়ে যাবে, ভগবান তো আসেনি। রঞ্জিনী মাথা নেড়ে ধীর গলায় বলল, তাই যেন হয় কাকা, ভগবানের কাছে আমি এই প্রার্থনাই করি। এবারে যদি আমি বাচ্চার মুখ না দেখি তাহলে ওরা আমাকে ছেড়ে দেবে কাকা। এত অপমান, এত লজ্জা, এসব নিয়ে আমি কিভাবে বাঁচবো? মনে হবে আমি যেন গলায় দড়ি দিয়ে মরে যাই। হৈমদ্রি অভিমান মেশানো গলায় বলল, আহ দিদি, এসব কেন বলছিস তুই? তোর মনের ইচ্ছে যাতে পূরণ হয় সেই কারণে তো এখানে তোকে নিয়ে এসেছি। আর এসব কথা ভাবিস না তুই। তোকে না আমাদের গ্রামের কবিরাজ মশাইও বলেছে দুশ্চিন্তা মনে না আনতে, তারপরেও ভাবছিস? হরিচরণ বলল, হেমুমা কিন্তু একদম ঠিক কথা বলিছে। এমন দুশ্চিন্তা করলে মন ভালো থাকবে না। ঈশ্বরে ভরসা রাখ, যা হবে উনিই করবেন। দিনের আলো ক্রমশ মুছে গিয়ে সন্ধ্যা নেমে এসেছে গোপালগঞ্জের বুকে, এবং সেই অন্ধকারের বুক চিরে বনের মাঝখান দিয়ে এগিয়ে চলেছে গরুর গাড়িটি। বাতাসের শোঁ শব্দ ছাড়া চারিদিক একেবারে নিস্তব্ধ। শুধু মাঝে মাঝে গরুর গলার বাঁধা ঘণ্টার টুংটাং শব্দ আসছিল তাদের কানে। হঠাৎ হৈমদ্রির চোখে পড়ল পশ্চিম পাড়ের পুরনো শ্মশানের দিক থেকে একটা লালচে আলোর আভা ভেসে আসছে না? গাড়িটা আরো খানিক এগোতেই সেই আলোর উৎস চোখে পড়ল তাদের।
সমস্ত শ্মশান জুড়ে কারা যেন শত শত মাটির প্রদীপ জ্বালিয়ে রেখেছে। ব্যাপারখানা বেশ অদ্ভুত মনে হতেই হৈমদ্রী জিজ্ঞাসু গলায় বলল, হরি কাকা, ওটাই তো সেই পশ্চিম পাড়ের শ্মশান, তাই না? কিন্তু এই ভর সন্ধেবেলায় ওখানে কে প্রদীপ জ্বালাচ্ছে? আগে তো কখনো কাউকে শ্মশানের মধ্যে প্রদীপ জ্বালাতে দেখিনি। হরিচরণ শান্ত গলায় বলল, ওদিকে দেখিস না হিমুমা, ও জিনিস ভালো না। ভালো না কেন? ও তেমন কিছু না, এমন রাতের বেলাতে শ্মশানের দিকে তাকানো উচিত নয়, বুঝেছিস? কখনো কখনো মনের ভুলে আমরা অনেক কিছু দেখি আর ভয় পাই, তাই সন্ধ্যা পেরিয়ে গেলে এই দিকে তেমন আর কেউ আসে না। কথাগুলো বলবার মাঝেই হরিচরণ যেন গোপন কোন সত্যকে আড়াল করতে চাইছিল। ব্যাপারখানা বোধগম্য হতেই হৈমদ্রী নিজের মনে মনে বলল, মনে হলো যেন হরিচরণ কাকা আমার কাছ থেকে কিছু একটা লুকোতে চাইছে, কিন্তু সেটা কি? কেন উনি বলতে চাইছেন না? সেই ছোটবেলা থেকেই হৈমদ্রী লোকমুখে নানান অলৌকিক কাহিনী শুনে এসেছে, কিন্তু এইবারের ব্যাপারটা তার কাছে যেন একটু বেশি রহস্যময় মনে হলো। সেই শ্মশানে এমন কী বা থাকতে পারে যে রাতের পর কোনো মানুষ এই পথে আসার সাহস পায় না? এইসব ভাবনার মাঝেই আবারও তার চোখ গেল শ্মশানের দিকে। সাথে সাথে যেন মূর্তির মতো স্তব্ধ হয়ে গেল হৈমদ্রী। সে দেখতে পেল শ্মশানের এক প্রান্তে পিছন ঘুরে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে। তার গায়ে লাল পাড়ের শাড়ি, মাথায় ঘোমটা এবং হাতে একটা ছোট্ট প্রদীপ। হৈমদ্রী কৌতূহলী দৃষ্টিতে মেয়েটির দিকে চোখ রাখতেই সেও ঘুরে তাকালো তারই দিকে এবং পর মুহূর্তেই তীব্র আর্তনাদ করতে করতে হাওয়ার গতিতে গাড়ির দিকে যেন ধেয়ে আসতে শুরু করলো। এরূপ ঘটনার আকস্মিকতায় হৈমদ্রী এতটাই আতঙ্কিত হয়ে পড়ল যে চিৎকার করে উঠল সে। পাশে বসে থাকা রঞ্জিনী তার আচরণে বিস্মিত এবং চিন্তিত হয়ে বলল, কি হলো? তুই এভাবে চিৎকার করে উঠলি কেন? হৈমদ্রী তার কথার প্রত্যুত্তরে কোনো উত্তর দিতে পারল না। তার শ্বাস প্রশ্বাসের গতিবেগ এতটাই বেড়ে গিয়েছিল যে মনে হচ্ছিল এক্ষুনি তার দম বন্ধ হয়ে আসবে। বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল সে। অবশেষে নিজেকে খানিক সামনে নিয়ে বলল, ও কিছু না রে, মনে হলো জোরে কিছু একটা কামড়ে দিয়েছে। রঞ্জিনী অবাক গলায় বলল, কামড় দিচ্ছে? কিন্তু এই গাড়ির ভেতর কি বা তোকে কামড় দেবে? হয়তো কোনো পোকামাকড় হবে, চারিদিকে তো কত জঙ্গল, কোত্থেকে কি চলে এসছে কে জানে। আর বিশেষ কথা বাড়ায় না হৈমদ্রী, বরং নিজের জায়গাটায় চুপচাপ বসে থাকে সে। তবে এখন সে বেশ বুঝতে পারছিল রাতের বেলা শ্মশানের এই দিকটায় কেন কেউ আসতে চায় না। কিন্তু একটু আগে সে যা দেখল তা কি সত্যি, নাকি সবটাই তার মনের ভুল? সে নিজেই বুঝে উঠতে পারছিল না কোনটা বাস্তব আর কোনটা কল্পনা। সমস্ত কিছু যেন তালগোল পাকিয়ে যেতে লাগলো। প্রায় মিনিট 20 পথ পেরোতেই একটু একটু করে জঙ্গলের ঘনত্ব বাড়তে আরম্ভ করে, আর খানিক পরেই দেখা গেল গ্রামের সীমানা। সন্ধে হয়ে গেছে কিছুটা আগে, তাই ইতিমধ্যেই সকল বাড়িতেই জ্বলে উঠেছে লণ্ঠনের আলো। হরিচরণ গরুগুলোর লাগাম টেনে গাড়িটা দাঁড় করালো একতলা একটা মাটির বাড়ির সামনে। কাদামাটি আর খড়ের লেপে থাকা একটা পুরনো ঘর, দরজার উপরে বাঁশের খুঁটি ঠেস দিয়ে রাখা। বারান্দার দুপাশে লণ্ঠনের হলদে আলো থরথর করে জ্বলছে। সামনে ছোট্ট উঠানে গোবর এবং মাটির লেপ দেওয়া, পাশে দুখানা মাটির হাঁড়ি আর শুকোতে দেওয়া কয়েকটা কাপড় হাওয়ায় নড়ছে। আর হৈমদ্রী এবং রঞ্জিনী গাড়ি থেকে নেমে আসার প্রায় সঙ্গে সঙ্গে বাড়ির ভেতর থেকে এক মধ্যবয়সী ভদ্রমহিলা বেরিয়ে এসে বললেন, এই তো তোরা এসে পড়েছিস, তা পথে কোনো অসুবিধা হয়নি তো? হৈমদ্রী হেসে বলল, না না, কোনো অসুবিধা হয়নি। মহিলাটি বলল, ঠিক আছে ঠিক আছে, এবার হাত মুখ ধুয়ে একটু কাপড়টা ছেড়ে নে। এতটা পথ এসেছিস, খানিক বিশ্রাম করে নে কেমন? তারপর কিছু নয় খাবি, আয় ভেতরে আয়। হৈমদ্রী হালকা হেসে মাথা নাড়ায়।
এত দীর্ঘ পথ অতিক্রম করে সে সত্যিই বেশ ক্লান্ত। এখন তার প্রয়োজন খানিক বিশ্রামের। পায়ে থাকা জুতোখানি খুলে সবেমাত্র বাড়ির ভেতরে পা রাখতে যাবে এমন সময় তার কানে ভেসে আসে কারোর ফিসফিসে গলার স্বর। চমকে উঠে এদিক ওদিক তাকাতেই হৈমদ্রীর নজর গিয়ে পড়ে বাড়ির পেছনের জঙ্গলটির দিকে। জঙ্গলের ঘন ছায়ার আড়ালে কয়েকটা কলা গাছের মাঝে একটা ঘোমটা দেওয়া যুবতীকে সে দাঁড়িয়ে থাকতে দেখে। আলো আঁধারের মাঝে তার মুখটা স্পষ্টভাবে দেখা না গেলেও হৈমদ্রীর বুঝতে বেশি বেগ পেতে হয় না যে সে এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। এরপর সে ছায়ামূর্তি হঠাৎ নিজের ডান হাতটি তুলে তাকে নিজের কাছে আসার ইশারা করে। হৈমদ্রী যদি আর কিছুক্ষণ সেভাবে তাকিয়ে থাকতো তাহলে হয়তো সেই ডাকে সাড়া দিয়েও ফেলতো, কিন্তু সেই মুহূর্তে রঞ্জিনীর কণ্ঠস্বরে সম্বিত ফিরে আসে তার। কি হলো রে, এভাবে থেমে পড়লি কেন? আর ওদিকে কাকে দেখছিস তুই? হৈমদ্রী কাঁপা গলায় বলে, মনে হলো কেউ যেন মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। গরু দুটোকে গোয়ালে ঢুকিয়ে রেখে হরিচরণ ফিরে আসা মাত্রই কথাগুলো কানে গেল তার। কিন্তু ব্যাপারটাকে এড়িয়ে গিয়ে সে বলল, ও নিশ্চয়ই তোর মনের ভুল রে। ওই দিকটা তো জঙ্গল, কত রকমের জিনিস থাকে, কে দাঁড়াবে ওইখানে? হৈমদ্রী উত্তেজিত গলায় বলল, কিন্তু কাকা, আমি তো একেবারে পরিষ্কার দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে ওখানে, আর সে হাত নাড়িয়ে যেন আমাকেই ডাকছে। আমি কি এতই ভুল দেখলাম? হৈমদ্রী যেন সবকিছু গুলিয়ে ফেলছিল। এই গ্রামে আসার পর থেকেই একের পর এক আশ্চর্যজনক ঘটনা ঘটে চলেছে তার সঙ্গে। কি ব্যাখ্যা দেবে সে? কিছুই জানে না। জানে না এমন ঘটনার কারণ কিংবা এর ফলে তার সঙ্গে কি কি হতে পারে। তবে সে এটুকু বুঝতে পেরেছে যে কোনো না কোনো সংকেত সে পাচ্ছে, আর তাই দিয়েই এই রহস্য ভেদ করবে সে। মনে মনে এই সিদ্ধান্ত নিয়েই সে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর গায়ের পোশাক পাল্টে কিছু খেয়ে শুয়ে পড়ে তারা। এমনিতেই গায়ের সকলেই বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিন্তু হৈমদ্রীর চোখে যেন ঘুম নেই। কোন এক অজানা কারণে তার মনটা বেশ অস্থির হয়ে আছে। হঠাৎ উঠোনের কাছ থেকে নূপুরের আওয়াজ শুনতেই উঠে বসে সে। কেউ যেন বারবার নূপুর পায় এদিক থেকে ওদিকে হেঁটে চলেছে। হৈমদ্রী নিজের মনে বলল, ওই নুপুরের আওয়াজটা মনে হয় বাইরে থেকে আসছে, কিন্তু এত রাতে বাইরে কে থাকবে? কোনো চোর নয় তো? আর এক মুহূর্ত সময় নষ্ট করে না সে। গায়ে চাদরখানা জড়িয়ে নিয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরে কাউকেই দেখতে পায় না সে। হঠাৎ জঙ্গলের দিক থেকে একটা বাচ্চার খিলখিলে শব্দ তার কানে আসে। চমকে উঠে সেদিকে তাকাতেই হৈমদ্রী দেখতে পায় একটা বাচ্চা গাছের আড়াল থেকে তার দিকে ফিকফিক করে হাসছে। তার খিলখিল শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ছে। হৈমদ্রী হাত নেড়ে বাচ্চাটিকে ডাকতে যাওয়ার আগেই এক ছুটে সে সেখান থেকে পালিয়ে যায়। হৈমদ্রী তার পিছু নেয়, কিন্তু কিছুতেই সে যেন তার সঙ্গে পেরে ওঠে না। তবু হার মানতে নারাজ সে। আরেকটু জোরে দৌড়লে বাচ্চাটিকে সে ধরে ফেলতে পারবে। এদিকে বাচ্চাটি যেন প্রায় হাওয়ার বেগে উঠছে, এদিকে বাচ্চাটি যেন হাওয়ার বেগে এগিয়ে যাচ্ছে। হৈমদ্রী জঙ্গলের দিকে দৌড়তে দৌড়তে বলল, এই যে দাঁড়াও, শুনছো? এত রাতে কোথায় যাচ্ছ তুমি? এই কি, কোথায় গেলে? ছুটতে ছুটতে কখন যে হৈমদ্রী গভীর বনের ভেতরে ঢুকে গেছে তা খেয়াল করেনি সে। চারিদিকে কালো ঘন অন্ধকার, আকাশে জমাট বাঁধা মেঘের দরুন চাঁদের জ্যোৎস্না ঢাকা পড়ে যাওয়াতে অন্ধকারে যেন আরো গাঢ় হয়েছে। তবু হৈমদ্রী চেষ্টা করল সেই বাচ্চাটিকে খুঁজে বের করবার, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত কেউ নেই। চারিদিক একেবারে নিস্তব্ধ, শুধু কাছের ঝোপ থেকে একটানা ঝিঝি পোকার স্বর ভেসে আসছে। ঠিক সেই মুহূর্তে বনের নিস্তব্ধতাকে ভেদ করে হরিচরণের গলার স্বর এসে পৌঁছল। হিমুমা, তুই কোথায়?
হৈমদ্রি কিছুটা জোর গলায় বলল, এই তো কাকা, এদিকেই আছি। কোনো রকমে অন্ধকারের ভেতর হাতড়ে হাতড়ে বাইরের পথ খুঁজে পাওয়ার চেষ্টা করতে থাকে হৈমদ্রি। অবশেষে কিছুক্ষণ পর সেই পথ খুঁজেও পেয়ে যায় সে। দূর থেকে সেই উঠোনে থাকা লণ্ঠনের আলো চোখে পড়তেই হৈমদ্রি সেদিকে এগোতে যেতেই হরিচরণ চিন্তিত মুখে এগিয়ে আসে তারই দিকে। সে বলে, এ কি হিমুমা, এত রাতে তুই এখানে কি করছিস? হৈমদ্রি যেন কিছু বলতে গিয়েও নিজেকে থামিয়ে নেয়। সত্যিটা এখনই বলা উচিত হবে কিনা সেটা ভেবে সে চুপ করে থাকে। এতক্ষণে সে এটাও বুঝতে পেরেছে যে খানিক আগে ঘটে যাওয়া ঘটনাটি কোনোভাবেই স্বাভাবিক নয়। তবে এমন অলৌকিক কিছু যে শুধুমাত্র তার সঙ্গেই ঘটে চলেছে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে তার। এই কারণেই হৈমদ্রি মনে মনে পরিকল্পনা করে যে কথাটি এমনভাবে বলতে হবে যেন সত্যিটা সে বের করে আনতে পারে। হরিচরণ তাকে চুপ করে থাকতে দেখে জিজ্ঞাসা মেশানো কণ্ঠে বলল, কি হলো মা, চুপ করে আছিস কেন? কিছু হয়েছে নাকি? বল আমাকে, কি হয়েছে? হৈমদ্রি ধাঁধা মেশানো গলায় বলল, কাকা, এই গ্রামে কি কিছু অস্বাভাবিক ঘটছে? হরিচরণ এক মুহূর্ত থমকে গিয়ে বলল, ওরা তো এমন কথা বলছিস কেন মা? কি হয়েছে রে? হরিচরণের ঘাবড়ানো কণ্ঠস্বর হৈমদ্রিকে বুঝিয়ে দেয় যে সে ঠিক জায়গায় তীর মেরেছে। তাই সত্যিটা বের করে আনার জন্য নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি সংক্ষেপে তুলে ধরে হরিচরণের কাছে। আমি যখন শুয়েছিলাম মনে হলো যেন নুপুর পরে কেউ হাঁটছে। ভাবলাম হয়তো কোনো মহিলা, চোর হতে পারে। তাই কাউকে কিচ্ছুটি না বলে বাইরে আসতে জঙ্গলটার মধ্যিখানে একটা ছোট্ট বাচ্চাকে দেখলাম। সারা গায়ে ধুলো মাখা, শুধু একটা ধুতি পরেছিল। চুলগুলো বেশ বড় বড়, কিন্তু মুখটা বড় মিষ্টি। আমাদেরকে তাকিয়ে খিলখিল করে হাসছিল জানো। তারপর হঠাৎ দৌড় দিয়ে কোথায় চলে গেল। আমি অনেক খুঁজলাম কিন্তু আর পেলাম না। হৈমদ্রির কথাগুলো শুনতেই হরিচরণের চোখজোড়া একেবারে বিস্ফারিত হয়ে ওঠে, যেন এমন কিছু শুনেছে যা সে কোনোদিন কল্পনা করেনি। এরপর কাঁপা কাঁপা গলায় বলল, তুই হারুকে দেখেছিস মা? এই জঙ্গলেই দেখেছিস? হৈমদ্রি মাথা নেড়ে বলল, হ্যাঁ কাকা, ওইখানে ওইখানে, ওই তো ওইদিকে দৌড়াতে দেখেছি আমি। তার আঙুলের ইশারাকে লক্ষ্য করে হরিচরণ বলল, কি ওইদিকে? কিন্তু ওইদিকে তো পুরনো একটা ডোবা আছে। না 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 না, তুই নিশ্চয়ই ভুল দেখেছিস। হৈমদ্রি দৃঢ় গলায় বলল, আমি কিছু ভুল দেখিনি কাকা। আমি যা যা বলছি সব সত্যি বলছি। তুমি তুমি আমাকে সত্যিটা বলছো না। আমি বুঝতে পারছি তুমি আমার থেকে কিছু না কিছু সত্যি লুকোচ্ছ। এমন কিছু যেটা তুমি আমাকে জানতে দিতে চাও না। কিন্তু কেন? তুমি যতটা নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করছো ততটা স্বাভাবিক কিছু নেই এখানে। আমি বেশ বুঝতে পারছি। সত্যিটা আমাকে বলো কাকা, বলো। এমনও তো হতে পারে যে আমি কোনো সাহায্য করতে পারবো। হরিচরণ দীর্ঘশ্বাস ফেলে বলল, পারবি না রে মা, পারবি না। কেউ পারে নাই। কত জনই তো চেষ্টা করলো, কিন্তু না, কিছুই তো হলো না। আমি তোকে ভয় পাওয়াতে চাইনি, তাই বলিনি। তুই এত একটা ছোট মেয়ে, কেন তোকে এসব চক্ষিতে জড়াবো? তবু তুই যখন জানতে চাইছিস তখন বলি শোন। তুই যে বাচ্চাটির কথা আমাকে বললি, ওর নাম হলো হরি। আমাদের পাশের বাড়িতে থাকতো, কিন্তু মাস 6 হলো ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি কত খুঁজলাম জানিস? এ ঘর ও ঘর, কাশবন, পুকুর, নদী, সব কিছুতে খুঁজলাম, কিন্তু পেলাম না। শুধু তার গায়ের গামছাখানা এই জঙ্গলের মধ্যেই পড়েছিল। মনে হলো এক রাতের মধ্যেই সে যেন কোথায় হারিয়ে গিয়েছে। হারিয়ে গেছে? কিন্তু এইভাবে কেউ হারিয়ে যেতে পারে নাকি? জানি না, তবে আমার কি মনে হয় জানিস, তারা ওরে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? যারা ওই শ্মশানে প্রদীপ জ্বালায়, তারা এই প্রতি পূর্ণিমার রাতে এই গ্রামে আসে ওই জঙ্গলের দিক দিয়ে।
আর তারপর একটা করেই বাচ্চাকে তুলে নিয়ে চলে যায়। প্রতি পূর্ণিমাতেই এমন হয়, বুঝলি? কি বলছো কি তুমি? এমনটাও হয়? আরে মা, আমরা কত চেষ্টা করেছি জানিস, কিন্তু পারি নাই। রাতের বেলা যেই সবাই ঘুমিয়ে পড়ে, তখন তারা বাচ্চাদের তুলে নিয়ে চলে যায়। আবারও সেই পূর্ণিমা আসছে, আবারও একটা পেরান বলি হবে। আর এবারেও আমরা কিছু করতে পারবো না রে মা, কিচ্ছু না। হৈমদ্রি আশ্বাস মেশানো গলায় বলল, এমন করে কেন বলছো কাকা? আমরা না হয় আরেকবার চেষ্টা করে দেখবো? হ্যাঁ, আর এবার তো আমিও আছি এখানে। তুমি একদম চিন্তা করো না, আর কোনো প্রাণ যাবে না, কিচ্ছু হবে না। তবে কাকা, কাল একবার সেই কবিরাজিনীর কাছে যেতে হবে। বেশ, তোরা সকাল সকাল তৈরি হয়ে যাস, আমি এসে নিয়ে যাবো খন। এবার ঘুমিয়ে পড় দেখি, আর রাত জাগিস না। পরদিন সকাল হতেই গ্রামের পূর্ব দিকে সীমানা বরাবর একটি ঘরের ঝুপড়ির সামনে এসে পৌঁছয় হৈমত্রীরা। চারিদিকে নানান গাছে তৈরি বাগান। এত রকমের গাছগাছালি আছে সেখানে, যা এর আগে কখনোই চোখে দেখেনি হৈমত্রী। তার ইচ্ছে ছিল বাগানটাকে ঘুরে দেখার, কিন্তু এখন যে কাজে ঘরে আসা তা আগে সেরে ফেলতে হবে। হরিচরণ ঝুপড়িটির দরজার দিকে গিয়ে বলল, আদামা আসেন? সঙ্গে সঙ্গে ভেতর থেকে বেরিয়ে আসেন সেই কবিরাজিনী, অর্থাৎ আদ্দামা। বয়স খুব জোর ওই 30-এর কোঠায়। মাথার চুলগুলো জটার আকারে বাঁধা, গায়ে হলদে রঙের বস্ত্র, হাতে এবং গলায় বিভিন্ন আকৃতির মাদুলি, এবং সে সজ্জার সঙ্গে মিলে গেছে তার মুখাবয়বের অভিব্যক্তি। চোখ দুটো গাঢ় সমুদ্রের মতো গভীর, যেন অনেক অজানা রহস্য মিশে আছে তাতে। হৈমদ্রি চাইলেও খুব বেশিক্ষণ তার চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না। তার মনে হলো সে চোখের মাধ্যমে তাকে সম্মোহন করার ক্ষমতা রয়েছে আত্মামায়ের। গম্ভীর গলায় তিনি বললেন, এসো হরিচরণ কাকা, ওদের সঙ্গে করে নিয়ে এসেছো তো? হরিচরণ দুহাত করজোর করে তাকে প্রণাম জানিয়ে বলল, আগে এনেছি মা। হৈমদ্রি অবাক গলায় বলল, আপনি জানতেন যে আমরা আসবো? জানতাম বই কি, আমার চোখের আড়াল হয়ে কোনো ঘটনাই এই জগৎ সংসারে ঘটে না। এরপর রঞ্জিনীর দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, তুমি এসো আমার সঙ্গে। চলো দিদি। রঞ্জিনীর হাতখানা ধরে হৈমদ্রি সবেমাত্র দাওয়াতে পা রাখতেই যাবে, এমন সময় আদ্দামা তার দিকে তর্জনী নির্দেশ করে বলে উঠলেন, তুমি না, তোমাকে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। আর কাকা মশাই, আমার অষ্টমূল গাছের কিছু শিকড় লাগবে। কথাটা শেষ করেই তিনি রঞ্জিনীকে সঙ্গে নিয়ে ভেতরের ঘরে চলে যান এবং বাইরে একা রয়ে যায় হৈমদ্রি। সে তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সামনে। সত্যি কি অসীম তেজ তার চোখে, যেন মুহূর্তে সবকিছু ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু একজন সাধারণ কবিরাজিনীর অভিব্যক্তি কি আসলেই এতটা তেজময় হওয়ার ক্ষমতা রাখে? মনে মনে এমনটাই ভাবছিল হৈমত্রী। ঠিক সেই সময় হরিচরণ আলতো করে তার কাঁধে হাত রেখে বলল, তুই এখানেই থাকিস মা, আমি শিকড়খানা নিয়ে আসছি। হৈমদ্রি মাথা নেড়ে নিশ্চুপভাবে সেখানেই দাঁড়িয়ে থাকে। চারিদিকের ঘন সবুজে ঘেরা জায়গাটা বেশ ঠান্ডা। দূরে গাছের ফাঁক গলে মাটিতে এসে পড়েছে সূর্যের হলদেটে আলো। মাঝে মাঝে উত্তরে হাওয়ার দরুন গাছের পাতাগুলো খসখস শব্দ তুলছে। এমন সময় তার মনে হলো যেন পেছন দিকে কেউ ছুটে গেল। চমকে উঠে সেদিকে ঘুরতেই সে দেখতে পেল সামনে ঝোপের আড়াল থেকে উঁকি দিচ্ছে কিছু বাচ্চা ছেলে মেয়ের দল। তারা একবার মুখ বাড়িয়ে দেখছে এবং পরক্ষণেই আবারও নিজের মুখখানা লুকিয়ে নিচ্ছে ঝোপের আড়ালে, যেন লুকোচুরি খেলছে। হৈমদ্রিও মুখে হাসি নিয়ে সেই বাচ্চাগুলোর খুনসুটি খেলা দেখতে লাগলো। এমন সময় তাদের মধ্যে থেকে একটি ছেলে বলে উঠল, তুমি বুঝি আমাদের দেখতে পাচ্ছ? পাচ্ছি তো, কিন্তু তোমরা এখানে? ছেলেটি আদ্দামায়ের বাড়ির দিকে ইশারা করে ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল,
ওই তো, ওই আমাদের নিয়ে আসলো। সেদিন থেকে আমরা এখানেই আছি। সামনে অসত্য গাছটা দেখতে পাচ্ছ? ওটাই আমাদের ঘর। বাচ্চা ছেলেটার কথার পরিপ্রেক্ষিতে হৈমদ্রি প্রশ্ন করতেই যাবে এমন সময় দরজা খোলার আওয়াজ হতেই বাচ্চাগুলো কোথায় যেন এক ছুটে চলে গেল। সে তাদের পিছু নিতে নিতে বলল, ও কি, কোথায় যাচ্ছ তোমরা? ছুটতে ছুটতে সেই অসত্য গাছটার সামনে এসে দাঁড়ায় হৈমদ্রি। এদিক ওদিক তাকিয়ে সে বাচ্চাগুলোকে খোঁজার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ভেসে এলো আদ্দামায়ের তীক্ষ্ণ গলার স্বর। তোমাকে না দাওয়াতে বসতে বলেছিলাম? কি করছো এখানে? হৈমদ্রি ঘাবড়ানো স্বরে বলল, আসলে ওই বাচ্চাগুলো। আমার নিষেধ উপেক্ষা করে এখানে আসা কিন্তু একেবারেই উচিত কাজ হয়নি। আগে ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি। বেশ, আজকের মতো তোমার দিদির চিকিৎসা হয়ে গেছে। এখন ওকে নিজের খেয়াল রাখতে হবে। মনে রেখো, পর্যাপ্ত আহার এবং যথা পরিমাণে নিদ্রা ছাড়া কিন্তু ওষুধ কোনোভাবেই কাজ করবে না। আগে এবার তোমরা এসো। সেদিন রাতের আহারের পর এক বাটি গরম গরম দুধ খেলো হৈমদ্রি। বেশ কিছুদিন যাবৎ একেবারেই ঘুম হচ্ছিল না তার, কিন্তু দুধটুকু খাওয়া মাত্রই হৈমদ্রি যেন অতল ঘুমের সাগরের দুধটুকু খাওয়া মাত্রই হৈমদ্রি যেন অতল ঘুমের সাগরে তলিয়ে গেল। বন্ধ দু চোখের পাতা জুড়ে তখন নেমে এলো জমাট বাঁধা অন্ধকার। ঠিক তারপরেই নিজেকে আবিষ্কার করলো কবিরাজিনীর বাড়ির সেই উঠোনটায়। চারিদিকে বাতাস থমথমে, চাঁদের আলো নেই, কিন্তু অন্ধকারও পুরোপুরিভাবে বিস্তার ঘটাতে পারেনি। বরং এক অদ্ভুত ম্লান এবং নীলচে আলো ছড়িয়ে পড়ে রয়েছে উঠোনটায়। হৈমদ্রি বেশ বুঝতে পারল তার দৈহিক সত্তাকে যথাস্থানে রেখেই তার অবচেতন সত্তা প্রবেশ করেছে বাস্তব এবং স্বপ্ন জগতের তৈরি করা এক সূক্ষ্ম জগতে। সমস্ত কিছু যেন এক গূঢ় সত্য। ঠিক সেই মুহূর্তে নীলচে আলোর মাঝে দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড এক অসত্য গাছ দেখতে পেল সে। চারিদিকে নিজের ডালপালাকে ছড়িয়ে প্রকাণ্ড এক দৈত্যের মতো দাঁড়িয়ে আছে গাছটি। কোথাও সামান্য হাওয়াটুকু নেই, অথচ গাছটার ডালপালা দুলছে একটানা এবং একই ছন্দে, যেন কোনো অশুভ ইঙ্গিত। হৈমদ্রি একইভাবে তাকিয়ে রইল গাছটির দিকে। চাইলেও নিজের চোখকে সরাতে পারল না সে। হঠাৎ গাছটার গুঁড়ি ভেদ করে বেরিয়ে এলো বেশ কিছু বাচ্চা, যাদের সাথে সকালবেলায় সাক্ষাৎ হয়েছিল হৈমদ্রির। তাদের মুখ ফ্যাকাশে, চোখের দৃষ্টি শূন্য, কিন্তু ঠোঁটে কোনো এক অদ্ভুত হাসির রেখা। ওরা একসঙ্গে বলে উঠল, তুমিও কি আমাদের সাথে থাকতে এসেছ? হৈমদ্রি বেশ কয়েক পা পিছিয়ে গেল। যদিও সমস্ত ঘটনাটাই স্বপ্নে ঘটে চলেছে, তবুও তার হৃদস্পন্দন যেন প্রবল বেগে বৃদ্ধি পেতে লাগল। বাচ্চাগুলি ততক্ষণে হৈমদ্রিকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। ঠিক তখনই তার চোখ আটকে গেল গাছটির দিকে। সে স্পষ্ট দেখতে পেল গাছটির গায়ে অসংখ্য ছোট ছোট হাতের চিহ্ন ফুটে উঠেছে, যেন তার ভেতরে আটকে থাকা বাচ্চারা তাকে হাত বাড়িয়ে ডাকছে। হৈমদ্রির শরীর যেন ক্রমশ অসাড় হতে আরম্ভ করল, এতটাই যেন নিজের শরীরের ওপর তেমন কোনো আয়ত্ত রইল না তার। ধপ করে মাটিতে পড়ে গেল সে, কিন্তু পায়ের নিচে শক্ত মাটিখানাও যেন নরম কাদার মতো মনে হলো তার। সে দেখল মাটি ফুঁড়ে ছোট ছোট শিকড়ের মতো কি যেন বেরিয়ে আসছে। হৈমদ্রি ব্যাপারখানা প্রথমে বুঝতে না পারলেও পরে দেখল সেগুলো কোনো আসলে শিকড় নয়, বরং ছোট ছোট আঙুল, শিশুদের হাতের আঙুল, যা মাটির ভেতর থেকে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করল। হৈমদ্রির শির দ্বারা দিয়ে বয়ে গেল ঠান্ডা শীতল স্রোত। শরীরের অবশিষ্ট শক্তি দিয়ে সে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু সে অশরীরী শক্তির কাছে কিছুতেই পেরে উঠল না। একটু একটু করে মাটির মধ্যে তলিয়ে যেতে লাগলো হৈমদ্রি। যেই মুহূর্তে ও ভাবল সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে চোখ খুলল ওর।
জোরে জোরে শ্বাস নিয়ে এদিক ওদিক তাকাতেই দেখল জানলার ফাঁক দিয়ে ভোরের সূর্যালোক এসে পড়েছে তার মুখের ওপর। হৈমন্ত্রী তখনও পুরোপুরি ধাতস্থ হয়নি। শোবার ঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে হৈমন্ত্রী কলতলায় এসে পৌঁছয়। এরপর চোখ মুছে ভালো করে জল দিয়ে ঘরের দিকে ফিরতেই যাবে এমন সময় পায়ের দিকে চোখ যায় তার। তখনও পায়ের পাতাতে বেশ কিছুটা নরম মাটি লেগে রয়েছে, কিন্তু সেই মাটি বা আসবে কোথা থেকে? তার উপর রাতের বেলা বাইরে কোথাও সে যায়নি। হঠাৎ করেই কাল রাতে দেখা স্বপ্নের কথাটি মনে পড়ে গেল হৈমন্ত্রীর। সে নিজের মনেই বলে উঠল, এ কি, আমার পায়ে কাদা এলো কোত্থেকে? হ্যাঁ, তাহলে তাহলে কি ওটা স্বপ্ন ছিল না? যদিও সেই মুহূর্তে চাইলে নিজের ভাবনাকে ভুলে যেতে পারত হৈমন্ত্রী, কিন্তু ইচ্ছে করেই নিজের কৌতূহলকে ভেতরে চেপে রেখেই ফিরে এলো ঘরের মধ্যে। এরপর রাতের পোশাকটা বদলে তারা এসে পৌঁছলো গায়ের হাটটিতে। হৈমন্ত্রী এর আগে কোনোদিন এত বড় হাট দেখেনি। দূর দূরান্ত থেকে কত কত মানুষরা নিজেদের পসার সাজিয়ে বসেছে। মুগ্ধ দৃষ্টিতে তা দেখতে দেখতে কখন রঞ্জিনীর থেকে বেশ কিছুটা দূরে এসে পড়ল তা টেরই পেল না সে। হঠাৎ এমন কিছু চোখে পড়ল তার, যা সে হয়তো কল্পনা করেনি। তার থেকে হাত বিশেষ দূরে দাঁড়িয়ে রয়েছে সেই কবিরাজিনী। হৈমন্ত্রী নিজের মনে বলল, এ কি, এ তো সেই কবিরাজিনী। তিনি এখন এই হাটে? না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। সেখান থেকে তিনি চলে যেতেই নানান ধরনের শিকড় বাকড় ইত্যাদির পসরা সাজিয়ে বসা লোকটার দিকে এগিয়ে গিয়ে বলল, একটু শুনবেন? হ্যাঁ বলো, কি লাগবে তোমার? আগে এই শিকড় কোন কাজে লাগে একটু জানতে পারি? একে বলে তাগর গাছের শিকড়। যারা অনিদ্রা রোগে রোগাক্রান্ত, এই শিকড়ের মাধ্যমেই তারা নিজেদের অনিদ্রা দূর করতে সমর্থ হয়। তবে মনে রেখো, এই শিকড়ের গুণ যেমন অসাধারণ, তেমন কখনো কখনো কিন্তু এটা বিপদও বয়ে আনতে পারে। হৈমন্ত্রীর চোখে ফুটে ওঠে বিস্ময়। সে অবাক গলায় বলল, বিপদ? কোন বিপদ? এই শিকড়ের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে দিনের পর দিন ঘুম পর্যন্ত পাড়িয়ে রাখা যেতে পারে। এ তো সাংঘাতিক বিষয়। তা তোমার লাগবে নাকি মা? তুই এইখানে রয়েছিস আর আমি যে তোকে সারা হাটে খুঁজে চলেছি। ও কিছু না, আমি আসলে এদিকটা একটু ঘুরে দেখছিলাম। তোর সব নেওয়া হয়ে গেছে? হ্যাঁ, মোটামুটি সব নেওয়া হয়ে গেছে। বাকি যা আছে তা কবিরাজিনীর বাড়ি থেকে পেয়ে যাব। তা তুই কিছু নিবি নাকি? না না, আমি কিছু নেব না, তুই এগো, আমি আসছি। তার কথা মতো রঞ্জিনীর সামনের দিকে এগিয়ে যেতেই হৈমন্ত্রী সেই ভদ্রলোকের উদ্দেশ্যে বলল, আচ্ছা কাকা, একটা কথা বলতে পারবে? ওই কবিরাজিনী আপনার থেকেও কি শিকড় নিয়ে গেল নাকি? তা কখনো কখনো নিয়ে যায় মা। আচ্ছা, আমি এখন আসি। হ্যাঁ, তবে প্রয়োজন হলে আমি আবার আপনার কাছে আসবো, কেমন? তারা হাটের রাস্তা পেরিয়ে বাড়ির পথ ধরলেও যেন কিছুতেই হৈমন্ত্রী বিষয়টাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারল না। সে মনে মনে বিড়বিড় করতে লাগলো, আমার বেশ মনে আছে স্বপ্নে ওই গাছখানা আমি দেখেছিলাম, কিন্তু যদি ওনার বাড়িতে গাছখানা থাকেই তাহলে এই হাট থেকে শিকড়গুলো নেওয়ার প্রয়োজন পড়বে কেন? না, আমাকে যে করে হোক উত্তরটা জানতে হবে। মনে মনে আদ্যা মায়ের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করাকালীন হঠাৎ রঞ্জিনীর কথাটি মনে পড়ল তার। শিকড়ের তালিকাটি নিজ হাতে নিয়ে সে তার বাড়িতে গেলে অন্তত নিজের মনে জমাট বাঁধা সন্দেহের সুতোখানি খানিক আলগা করতে পারবে। মনে মনে এই সিদ্ধান্ত নিয়েই সে রঞ্জিনীর উদ্দেশ্যে বলল, দিদি, আমাকে একবার তালিকাটা দে তো। যে শিকড়গুলো নেওয়া হয়নি আমি যাই গিয়ে ওগুলোকে নিয়ে আসি। রঞ্জিনী তার হাতে কাগজখানা ধরিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তুই একদম চিন্তা করিস না। কাগজখানা হাতে নিয়ে হৈমন্ত্রী আর এক মুহূর্তও সেখানে দাঁড়ায় না। দ্রুত পায়ে এসে পৌঁছয় কবিরাজিনীর বাড়ির সামনে। এরপর দরজায় করাঘাত করতেই ভেতর থেকে বেরিয়ে আসেন তিনি। তবে দরজার ওপারের হৈমন্ত্রীকে দেখে খানিকটা বিরক্তই হলেন তিনি।
তুমি এখন এখানে কি করছো? আগে আপনি যে শিকড়গুলো লিখে দিয়েছিলেন তার মধ্যে থেকে কয়েকটি পাওয়া যায়নি, সেগুলো আপনার কাছ থেকে নিতে এলাম। বেশ, এখানেই দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসছি। আদামা হৈমদ্রীকে সেখানেই দাঁড়াতে বলে ভেতরে চলে যান, আর সেও ঠিক ওই মুহূর্তটারই অপেক্ষায় ছিল। একটুও সময় নষ্ট না করে দাওয়া থেকে নেমে সে এসে পৌঁছয় কুটির লাগোয়া বাগানটিতে। এরপর ভালো করে এদিক ওদিক পর্যবেক্ষণ করতেই কিছুটা দূরে সেই গাছটাকে দেখতে পায় সে। ঠিক যেমনটা হাটে দেখেছিল ঠিক তেমন বড় বড় পাতাওয়ালা এই গাছের শিকড়ের মাধ্যমেই কাউকে দিনের পর দিন নিদ্রাচ্ছন্ন অবস্থায় রাখা যায়। হৈমদ্রী বলে, হ্যাঁ, এই তো সেই গাছটা। মাটি থেকে কিছুটা শিকড় বেরিয়ে আসছে দেখছি, কিন্তু এত বড় গাছখানা যখন বাড়িতেই রয়েছে তখন শুধু শুধু সেই হাট থেকে ওই একই গাছের শিকড় কেনার অর্থটা কি হতে পারে? আমি তো কিছু বুঝতেই পারছি না। তাহলে কি উনি সকলের চোখের আড়ালে এমন কিছু করতে চাইছে যেটা খুব গোপন কিছু? নিজের মনে এমন কথাই ভেবে চলেছে এমন সময় পিছন থেকে আবারও ভেসে এলো কবিরাজিনীর গম্ভীর কণ্ঠস্বর। তুমি আবার এখানে চলে এসেছো? তিনি তার প্রতি যে অত্যন্ত বিরক্ত হয়েছেন তা বুঝতে পেরেই হৈমদ্রী বলে ওঠে, আগে আপনার বাগানখানা খুব সুন্দর, সেটাই ঘুরে দেখছিলাম। আমার ইচ্ছা আছে একদিন এই সমস্ত শিকড় শুধু উদ্ভিদ দিয়ে পড়ার। আপনার তো এই বিষয়ে অনেক জ্ঞান, তাই না? তা আছে বই কি, তবে এভাবে আমার বাগানে অকারণে প্রবেশ আমি ঠিক পছন্দ করি না। এবার এসো তুমি, আর শোনো, এই ওষুধটা দিনে 2 বার ওকে খাইয়ে দেবে, বুঝেছো? আগে আমি তাহলে আসি। আদ্দামায়ের কাছে অনুমতি নিয়ে হৈমদ্রী নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু তখন তার মন বারংবার একটি কথাই বলে চলেছে। আমার মন বলছে কোনো না কোনো অঘটন নিশ্চয়ই ঘটতে চলেছে। এই আদ্দামা আসলে সাধারণ কেউ নয়। আমি বেশ বুঝতে পারছি তিনি সত্যিটা লুকোনোর চেষ্টা করছে, বিরাট কোনো সত্যি। আবারও সেই রাতে খাবার খাওয়া মাত্রই চোখে ঘুম নেমে আসে হৈমদ্রীর। আবারও একই স্বপ্নই দেখে সে, সেই বাগান, সেই অসত্য গাছ, যার ভিতরে বন্দী হয়ে রয়েছে শিশুদের অতৃপ্ত আত্মা। কিন্তু আজ কিছুতেই ঘুম ভাঙল না তার। এমনকি শিকড়রূপী ছোট্ট ছোট্ট হাতগুলো যখন তাকে মাটির ভেতর ঢুকিয়ে নিতে থাকলো ক্রমশ, তখনও নিজেকে শান্ত রাখার চেষ্টা ক্রমাগত করে যেতে লাগলো এবং অদ্ভুতভাবে গোটা শরীরটা মাটির ভেতর তলিয়ে গেলেও শ্বাস নিতে একটু সমস্যা হচ্ছে না দেখে হৈমদ্রী তার চোখ জোড়া খুলতেই ভীষণ অবাক হয়ে যায়। মাটির ভেতর যতদূর পর্যন্ত নিজের দৃষ্টিকে নিবন্ধ করতে পারছে ততদূর পর্যন্ত শুধুমাত্র ছোট্ট ছোট্ট শিশুদের কঙ্কাল তার চোখে পড়ে। প্রতিটা কঙ্কালের মাথার খুলি এবং মুখের কিছু অংশ ভেঙে গিয়েছে। হৈমদ্রী আর সেদিকে তাকিয়ে থাকতে পারে না, ভয় চোখ বন্ধ করে নেয়। কিন্তু এরপর আবারও নিজের চোখ খুলে নিজেকে ঘরের ভেতরেই আবিষ্কার করল সে। ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে বসল হৈমদ্রী। সারা গা তার ঘামে ভিজে গেছে, ঘন ঘন শ্বাস পড়ছে। তবে বারংবার এমন স্বপ্ন দেখতে পাওয়ার কারণ যদিও তখনও তার জানা ছিল না, কিন্তু সেদিনের সেই স্বপ্নটি যেন তার মনের জেদকে আরও বাড়িয়ে তুলল। পরদিন সকালে নিজের প্রাতরাশ সেরে ঘরের দাওয়ায় বসেছিল হৈমদ্রী। আজ বিশেষ কাজ নেই তার। খানিক আগেই শিকড় বেটে তার দিদির জন্য ওষুধ তৈরি করে রেখেছে সে। বাকি সারাটা দিন খালি না বসে থেকেই গ্রামখানি ঘোরবার কথা ভাবে হৈমদ্রী, যদি কিছু জানতে পারে। তবে তার আগে কিছু প্রশ্নের উত্তর তার যে চাই, যা একমাত্র হরিচরণ তাকে দিতে পারবে। সে কারণেই দাওয়াতে বসে সে হরিচরণের অপেক্ষায় বসে রয়েছে। মিনিট 15 পার হয়ে যাওয়ার পর ফেরে হরিচরণ। গরুগুলোকে গোয়ালে ঢুকিয়ে বাড়িতে পা দেওয়া মাত্রই হৈমদ্রী বলে ওঠে, আচ্ছা হরি কাকা, এই গ্রামে কি আর কোনো কবিরাজ আছে? তিনি দাওয়াতে বসে গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বলেন, হ্যাঁ আছে রে মা,
তবে ওনার অনেক বয়স হয়েছে বুঝলি। এই গ্রামের একেবারে সীমানাতে তার বাড়ি। আগে তারই কাছে যেতাম, তবে এখন তার ছেলেটা কাজকাম সামলায় বুঝলি। আচ্ছা, ওই ঘটনাখানা কবে থেকে ঘটছে বলতে পারো? তা হলো রে মা, বছর দুয়েক হবে। তার মানে এই 2 বছরে অন্ততপক্ষে 24 জন শিশু নিখোঁজ হয়েছে, তাই তো? হ্যাঁ রে মা, কিন্তু তুই এসব জেনে কি করবি বলতো? আচ্ছা, যে শিশুরা হারিয়ে গেছে তাদের শান্তি করা হয়েছিল? করতে গেছিলাম রে মা, কিন্তু যখনই আমরা শ্রাদ্ধ শান্তির আয়োজন করার চেষ্টা করতাম তখনই নানান অঘটন শুরু হতো। অঘটন? কেমন অঘটন? আমাদের গ্রামে প্রথম যে ছেলেটি হারিয়ে গেছিল ওর নাম ছিল পলাশ। আমাদের সকলের খুব আদরের ছিল, সবেমাত্র বছর 3-এর। পলাশকে হারিয়ে ওর মা পাগলের মতো হয়ে গিয়েছিল। সব গ্রাম তন্ন তন্ন করে খোঁজার পরেও কোথাও কিচ্ছু পাওয়া যায় নাই। ওভাবেই মাস 6 কাটিয়ে দিয়েছিলাম। হঠাৎ একদিন তার মা এসে বলল, পলাশ নাকি স্বপ্নে দেখা দিয়ে বলিছে যে সে মারা গেছে। এমনকি সেই গত 6 মাসে যে সকল ছেলে মেয়ে হারিয়ে গিয়েছিল তাদের সকলেরই মায়েরা নাকি নিজের সন্তানদের স্বপ্নে দেখতে পেত। এরপর গ্রামের গুরুজনদের সাথে আলোচনা করে আমরা একটা পুজোর ব্যবস্থা করার চেষ্টা করি, কিন্তু হঠাৎ করে গ্রামের সকলে অসুস্থ হয়ে পড়তে শুরু করে। এমনকি পূজার আয়োজন পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল। যেন কোনো অদৃশ্য শক্তি প্রবল আক্রোশে সেই পূজার সামগ্রীগুলো এদিক ওদিক ছুঁড়ে ফেলেছিল। কিন্তু তারপরও আমরা থামি নাই, আবারও আমরা চেষ্টা করেছিলাম। সেদিন পুজোর সমস্ত জোগাড় যন্ত্র করার পর পুরোহিত মশাই যেই মাত্র যজ্ঞ শুরু করেছিলেন সেই মাত্র যজ্ঞের আগুন ছিটকে পড়ে পুরোহিত মশাইয়ের গায়ে আগুন লেগে যায়। এ কি, এ তো সাংঘাতিক ঘটনা। তাহলে আর বলছি কি রে মা, এই গ্রামে কারোর অভিশাপ লেগেছে বুঝলি। আমার কি মনে হয় জানিস, পশ্চিম দিকে যে শ্মশানখানা আছে তাতে থাকা অশরীরীরাই ওই অভিশাপ দিয়েছে। আসলে সেই শ্মশানে যে সকল মৃতদেহ আসে তারা সকলেই সন্তান সুখ থেকে বঞ্চিত হওয়ার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। তখন থেকেই সেই শ্মশান অভিশপ্ত, এবং প্রতি পূর্ণিমার রাতে এই গ্রামে তারা আসে। তখন সেই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করে না, কারণ তাদের সামনে পড়া মানে সাক্ষাৎ মৃত্যু। আচ্ছা হরি কাকা, ওই কবিরাজিনী এখানে কতদিন ধরে থাকেন? তা হবে ওই বছর 2-এর মতোই। একদিন হঠাৎ রাতের বেলা সে এখানে এসেছিল। তখন পাশের বাড়ির প্রসাদের বউয়ের প্রসব যন্ত্রণা উঠেছিল। কবিরাজ বলেছিল সে বাঁচবে না, কিন্তু ওই কবিরাজিনী তাকে বাঁচিয়েছিল বুঝলি। তখন থেকে আমরা তাকে মা বলে ডাকি। কিন্তু তুই হঠাৎ এই সব কিছু জানতে চাইছিস কেন? তেমন কিছুই না, তুই তো জানো গাছগাছালি মানে এই সব কিছু নিয়ে আমার বড় স্বাদ। একদিন আমিও এইভাবে সকলের রোগ ব্যাধি দূর করতে চাই। আচ্ছা, আমি এবার উঠি। কোথায় যাচ্ছিস এখন? যাই একটু গ্রাম থেকে ঘুরে আসি, এই কদিন গ্রামটা একবারও ঘুরে দেখা হয়নি। হরিচরণের বাড়ি থেকে বেরিয়ে আসতেই সামনের ধানের জমিটা সীমানা চোখে পড়ল হৈমন্ত্রের। সেই জমিটা পেরোলেই কিছুটা দূরে একটা পাতার ছাউনি দেখতে পেল সে। বেশ জড়া জীর্ণ কুটিরটি। হৈমন্ত্রী দরজাটার সামনে গিয়ে হাঁক দিল। আসতে পারি? ভেতর থেকে এক অত্যন্ত বয়স্ক ভদ্রলোক বাইরে বেরিয়ে আসতেই সে হেসে বলল, আগে আমি হরিচরণ কাকার ভাইজি। তিনি ক্ষীণ গলায় বললেন, ও এসো এসো, কিছু হয়েছে নাকি? আগে না, আপনার সঙ্গে কিছু কথা বলবার জন্য আমি এসেছি। আচ্ছা আচ্ছা বলো। এইখানে কিছু শিকড়ের নাম লেখা আছে, আপনি কি বলতে পারবেন এগুলো ঠিক কি ধরনের ওষুধ তৈরিতে কাজ লাগে?
হৈমদ্রির হাতে থাকা কাগজগুলো এগিয়ে দিতেই তিনি তাতে চোখ বুলিয়ে বললেন, এই শিকড়ের নাম তুমি জানলে কি করে? আগে ওই হাটে গিয়েছিলাম, সেখান থেকে জেনেছি। আসলে আমার জানার খুব প্রয়োজন। দেখো মা, এই শিকড়গুলো যেমন মানুষের সাহায্য করতে পারে, তেমন ভাবে সর্বনাশও ডেকে আনতে পারে। কারণ এই শিকড়ের মধ্যেই লুকিয়ে আছে সুপ্ত সাধনার শক্তি, যা মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। আমি তোমাকে শুধু এটুকু বলতে পারি মা, কারণ এই গুপ্ত সাধনার বিষয়ে কিছু বলার অধিকার আমার নেই। তবে মনে রেখো, সেই সাধিকাই এই গ্রামের ধ্বংসের কারণ হতে পারে। তাই তাকে বিনাশ করার আগে নিজেকে সচেতন হতে হবে। তার ধ্যান, তার জ্ঞান অতি উচ্চ মার্গের। তাহলে উপায় কি? হ্যাঁ, তাকে পরাজিত করার একটাই মাত্র উপায়, বলিদান। তোমাকে নিজের জীবনের এমন কিছু বলিদান দিতে হবে যা তাকে পরাজয় স্বীকার করতে বাধ্য করবে। তবে হ্যাঁ, মনে রেখো, এই যুদ্ধ কিন্তু অত্যন্ত কঠিন। এই ফলটা তোমার কাছে রাখো। আমি জানি তুমি এক বড় যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করছো। আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। তবে মনে রেখো, এই মন্ত্রপুত ফল যেন হাতছাড়া না হয়। পরশু পূর্ণিমা, আর সেদিনই জেগে উঠবে অশুভ শক্তি। তোমার হাতে সময় বড্ড কম। এর মধ্যে সত্যিটা খুঁজে বের না করতে পারলে তুমি হেরে যাবে মা। কারণ এবার অশুভ শক্তির নজর পড়েছে তোমার একান্ত কাছের মানুষটির ওপর। হৈমদ্রি তাকে প্রণাম জানিয়ে বেরোয়। বাইরে কিন্তু তখন যেন একটাই কথা মনে ঘুরপাক খাচ্ছে তার। সে নিজের মনে বলে ওঠে, উনি কি বলতে চাইছে? কাছের মানুষ? তাহলে কি কোনোভাবে উনি দিদির কথা বলতে চাইছেন? না না না, এ কিছুতেই হতে পারে না। আমি থাকতে দিদির কোনো ক্ষতি আমি হতে দেব না। না, যেভাবেই হোক রাতটা তাকে জাগতেই হবে। ইতিমধ্যেই পূর্ণিমার লগ্ন শুরু হয়ে গিয়েছে, আর খানিক পরেই হয়তো পশ্চিম শ্মশানবাসী সেই অশরীরীরা প্রবেশ করবে এই গ্রামের সীমানা ভেদ করে। সে জানতে চায় তাদের এখানে আগমনের পিছনে আসলেই কে দায়ী, কেই বা তাদের এই সীমানা ভেদ করে আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু রাত বাড়তেই হৈমদ্রির চোখে নেমে আসে ঘুম। কখন যে সে ঘুমিয়ে পড়ে সে টেরই পায় না। আর সে রাতে অতীব ভয়ানক একটি স্বপ্ন দেখে সে। হৈমদ্রি দেখতে পায় পশ্চিমে সেই শ্মশানটাকে। চারিদিকে বড় বড় চিতা জ্বলছে, তাতে জ্বলছে সারি সারি মৃতদেহ। কিন্তু একটা চিতা তখনও জ্বালানো হয়নি। তার উপরই শুয়ে রয়েছে রঞ্জিনী, চোখ বন্ধ, দেহে কোনো সাড় নেই। তার গলায় জবা ফুলের মালা। খানিক দূরেই ছোট একটা ঢিবির ওপর বসে রয়েছেন সাধিকারূপী আদ্দামা, তার গলায় জবা ফুলের মালা। খানিক দূরেই ছোট একটা ঢিবির ওপর বসে তার গায়ে রক্ত জবার মতো লাল বস্ত্র, কপালে সিঁদুরের তিলক, চোখ দুটো যেন আগুন হয়ে জ্বলছে। বিড়বিড় করে মন্ত্রোচ্চারণের সাথে সাথেই রঞ্জিনীর গায়ে ছিটিয়ে দিচ্ছে কালো তরল জাতীয় কিছু। সেই দৃশ্যটি দেখা মাত্রই উঠে লাফিয়ে বসে হৈমদ্রি। পাশে তাকাতেই দেখতে পায় রঞ্জিনীর বিছানা ফাঁকা। এক অজানা আশঙ্কা তাকে ঘিরে ধরে। এক মুহূর্ত সময় নষ্ট না করে হৈমদ্রি হরিচরণের দরজায় গিয়ে ধাক্কা দেয়। এরপর ভয় মেশানো গলায় বলে ওঠে, হরি কাকা, দিদিকে কোথাও পাওয়া যাচ্ছে না। কি বলছিস কি তুই? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। কাকা, আমি জানি দিদি কোথায় আছে। তুমি এই ফলটা হাতে দাও। আমি
আর শোনো, এই ফলখানা নাকের কাছে ছোঁয়ালেই সকলের ঘুম ভেঙে যাবে। আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলবো, কিন্তু এখন খালি এটুকু জেনে রাখো যে ওই কবিরাজিটি গরুর দুধে এক প্রকার পাতা মিশিয়ে দিত, আর সেই দুধ খেয়ে আমরা ঘুমিয়ে পড়তাম। আমাদের হাতে সময় নেই কাকা, তুমি সকলকে নিয়ে আসো, আমি যাই। হরিচরণকে আর কিছু বলার সুযোগ না দিয়েই হৈমুদ্রি এসে পৌঁছয় পশ্চিম দিকের সেই শ্মশানের সামনে, এবং সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সে নিজের স্বপ্নকে বাস্তবে দেখতে পায়। নিজের দিদিকে এভাবে মৃত্যুর মুখে যেতে দেখে সে রাগে চিৎকার করে ওঠে, আমার দিদিকে ছেড়ে দাও। হৈমুদ্রি সে কথা শুনে সে কবিরাজিনী হেসে ওঠে এবং কর্কশ গলায় বলে ওঠে, আজ ওর বলি আমাকে সন্তান সুখ দেবে। এতদিন যে সুখ থেকে আমি বঞ্চিত ছিলাম, এইবার সেই সুখ আমি লাভ করব। আজ হবে আমার জয়, আর তোর পরাজয়। আমার দিদিকে মেরে তোমার কি লাভ? হ্যাঁ, সে তো তোমার কোনো ক্ষতি করেনি, তাকে ছেড়ে দাও তুমি। না, কোনো মতেই না, তোর দিদির বলি হবেই। আমার তন্ত্রের শেষ পর্যায়ে লেখা ছিল জানিস, 24টি শিশুর বলিদানের পর আমি যদি কোনো মেয়ের গর্ভের বলি দিই, তাহলেই একমাত্র আমি সন্তান লাভ করতে পারবো। এই জন্যেই তো এতদিন ধরে আমি এত পরিকল্পনা করেছি। নিজের তন্ত্রের মাধ্যমে আমি এই সকল আত্মাদের নিজের বশে এনেছি। আজ তারা আমার দাসী, আমি যা বলবো তারা তাই করবে। দেখতে চাস নাকি বল? যেভাবে একদিন এই গ্রামের সকলে আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছিল, আজ সেই গ্রামকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব, শেষ করে দেব আমি সমস্ত কিছু। আর তুই শুধু দেখবি, কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। হৈমুদ্রি সেদিকে এগিয়ে যেতেই অশরীরীর দল তাকে ঘিরে ধরে, যেন তারা এক প্রাচীর রূপে সেই সাধিকাকে পাহারা দিচ্ছে। হৈমুদ্রি বলে, আজ তোমাদের কাছে আমি ভিক্ষা চাইছি। আমি জানি এই সমাজ তোমাদের সাথে অনেক অন্যায় করেছে, কিন্তু তাহলে তোমরা এক নিরীহ যুবতীর প্রাণ নিতে পারো না। সে তো তোমাদের মতোই মা হতে চেয়েছে, পারেনি। আর যে গর্বের বলিদান তোমরা চাও, সে বলিদান না হয় আমি তোমাদের দেব, কিন্তু দয়া করে আমার দিদিকে ছেড়ে দাও। আমি হাত জোর করে অনুরোধ করছি তোমাদের কাছে, ছেড়ে দাও। আর কোনোদিন যেন কোনো মেয়েকে এইভাবে মরতে না হয়। আমরা যথাসাধ্য চেষ্টা করবো, দয়া করো। তোরা একদম ওর কথা শুনবি না, ও মিথ্যে বলছে তোদের। আমাদের কেউ ভালোবাসে না, কেউ না। তোরা এইভাবে আমাদেরকে এগিয়ে আসছিস কেন? হৈমুদ্রির সারা শরীরে হঠাৎ ভীষণ যন্ত্রণা শুরু হয় এবং ধীরে ধীরে তার নাভির মধ্যে থেকে একটি আলো বেরিয়ে আসে, সেটা মিলিয়ে যায় আকাশে। জ্ঞান হারানোর পূর্বে সে দেখতে পায় সেই অশরীরীদের দল সাধিকাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। এরপর শুধু একটি চাপা আর্তনাদ কানে এসে পৌঁছয় হৈমুদ্রির। ততক্ষণে গ্রামের সকলেই চলে এসেছে। তারা রঞ্জিনী এবং হৈমুদ্রিকে নিয়ে ফিরে আসে। পরদিন সকালবেলা কবিরাজিনীর বাড়ির অশ্বত্থ গাছটির মাটি খুঁড়তেই একের পর এক 24টি শিশুর কঙ্কাল পাওয়া যায়। রঞ্জিনী চোখের কোণে তখন জল। হৈমুদ্রি তাকে জড়িয়ে ধরে। এরপর গায়ের লোকেরা নিয়ম মেনে একে একে সকল দেহের সৎকার করে এবং হৈমুদ্রি তার দিদিকে নিয়ে ফিরে আসে নিজের গ্রামে এবং নিজেদের মতো করে আবারও তারা থাকতে শুরু করে। কারণ জীবন মানে এগিয়ে চলা, তাই যতই দুঃখ কষ্ট দুর্দশা আসুক না কেন, হৈমুদ্রি হার মানতে নারাজ। সেই দিনের সেই ঘটনাটি ইতিমধ্যেই অনেকটাই পরিণত করেছে তাকে। নিজের গর্ভের বিনিময়ে সে তার দিদির গর্ভকে রক্ষা করতে পেরেছে, এটাই তার পরম তৃপ্তি। জীবনের চরমতম ভয়াবহতা এবং অলৌকিকতার পরেও ভালোবাসার গভীর বন্ধন এবং আত্মত্যাগই শেষ পর্যন্ত জয়ী হয়।
গর্ভকূপের বাতি নিভতে দেয়নি হৈমত্রী। নিজের ত্যাগের বিনিময়ে সে দিদির জীবন রক্ষা করেছিল, প্রমাণ করেছিল বিশুদ্ধ ভালোবাসার কাছে কোনো অশুভ শক্তি চিরস্থায়ী হতে পারে না। আজকের গল্প তোমাদের কেমন লাগলো তা জানাতে ভুলো না কমেন্ট বক্সে। অবশ্যই জানিও, কিন্তু না জানালে কিন্তু কষ্ট পাবো। আর এখন থেকে তোমরাও আমাদেরকে গল্প পাঠাতে পারো। গল্প পাঠানোর মেল আইডি এবং নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তাহলে এখন শোনার সাথে সাথে তোমরা লিখতেও পারবে, আর সেই গল্পগুলো তোমরা শুনতেও পারবে অডিও স্টোরি হিসেবে। কি দারুণ না সুযোগটা? এই সুযোগটাকে কাজে লাগাও আর চটপট লিখে ফেলো একটা দারুণ গল্প। তাহলে আজকের মতো আসি, দেখা হবে পরবর্তী গল্পে। বাই বাই। ভালো থেকো, ভালো রেখো, আর অবশ্যই গল্পে থেকো।